যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো কুইকলি। সব কিছু ক্লিয়ার থাকলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। একটু ভালো করে খেয়াল করে দেখো। তো শুরু করার আগে আমরা একটা কনসেপ্ট তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে একটু খেয়াল করো। এই সুতার কিছু ম্যাথ আমাদের এক্সামে আসতে পারে, সেই ম্যাথগুলো খেয়াল করো। আমাদের মনে করো এটা হচ্ছে আমার একটা দেওয়াল, ওকে, আমাদের দেওয়াল উপর থেকে এখানে হুকের মাধ্যমে মনে করো একটা সুতা এখানে বাঁধা, সুতার এক প্রান্ত এখানে বাঁধা, আরেক প্রান্ত এখানে বাঁধা। একইভাবে আমাদের এখানেও একটা বস্তু, এই যে আমাদের দেওয়াল, তার উপর সুতা বাঁধা। ইনিশিয়ালি আমরা যদি বলি আমাদের কোনো একটা সুতা, হ্যাঁ লম্বা একটা সুতা, এই সুতাটাকে আমরা নিয়ে কি করলাম, আমাদের কাছে মনে করে একটা সুতা আছে, আমার এখানে সুতা নেই, হেডফোন আছে, তো আমি মনে করে এই সুতাটাকে যখন দেওয়ালে আটকে রাখবো, এটা যেহেতু এক্স্যাক্টলি আমাদের সুতা না, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো এটা আমাদের দেওয়ালে যদি আমি আটকে রাখি কোনো একটা পজিশানে, তখন এটা এরকম থাকবে না? হ্যাঁ। এখন এই যে এটার মধ্যে যদি আমি কোনো কিছু একটা ঝুলাই দিই, হ্যাঁ কোনো কিছু একটা ঝুলাই দিই, জাস্ট লাইক দ্যাট, মনে করে এটা ঝুলাই দিলাম, মার্কারটাকে ঝুলাই দিলাম। এবার দেখো এটা কিন্তু আমাদের এরকম হয়ে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে অবস্থাটা, এই অবস্থাটা নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা দেখি একটু এখানে কী নিয়ে আলোচনা, কী নিয়ে হয় একটু ভালো করে খেয়াল করো। তাহলে ইন জেনারেলি যখন আমাদের এই যে সুতাটা, ভাইয়া এখানে যে সুতাটা, এই সুতাটা আমাদের এখানে লম্বা একটা সুতাকে আমি দুইটা বিন্দুতে বাঁধলাম, নাম দিলাম হচ্ছে এ বি বিন্দু, বি বিন্দুতে আমি বেঁধে দিলাম, এ বিন্দু বি বিন্দুতে বেঁধে দিলাম। এটা হচ্ছে আমরা যার থিওরি পড়াচ্ছি। তো সুতাটা প্রাথমিক অবস্থায় ভাইয়া এরকম থাকবে, সুতা আমাদের এরকম ব্যান্ড করে থাকবে। এখানে একটা সুতা দিলাম, সে এরকম ব্যান্ড করে থাকবে। এটা হচ্ছে সুতার প্রাথমিক অবস্থান। এখন আমরা যে কাজটা করলাম, এখানে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিব। এখন মনে করো যেমন কোনো একটা রিং হইতে পারে, যেমন ফর এক্সাম্পল আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা রিং। এই রিংটাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম, এই যে এখন এই অবস্থা সৃষ্টি করতেছে। এই সুতার ঠিক মাঝখানে যায় বসে আছে। এখন এই রিংটা সুতার ঠিক মাঝখানে যায় বসে আছে, একটু খেয়াল করে দেখি। এবার আমি মনে করি এটা গিট দিয়ে বেঁধে দিলাম। এই যে এখানে একটা গিটের মতো আছে, গিট দিয়ে যদি আমরা বেঁধে দিই, তখন দেখো এটা কিন্তু আর আগের মতো হোমোজেনাস না। যেখানে তুমি গিট দিয়ে বাঁধবা এটা ঠিক সেখানে থাকবে। তাহলে দেখো জেনারেলি যখন আমি এটাকে একটা আংটিকে এরকম দিয়ে দিব বা কোনো একটা বস্তুকে এরকম ঝুলাই দিব, এটা ঠিক সেন্টারে থাকবে।
আর যখন তাকে আমি বেঁধে দিব, মনে করে এখানে আমি বেঁধে দিলাম, বা আমরা সামহাও এটাকে বেঁধে দিই, বেঁধেই দিই, আমি এটাকে এই যে বেঁধে দিলাম, এই যে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর এবার তুমি চিন্তা করে দেখো, তুমি যেখানে বাঁধবা সে এক্স্যাক্টলি সেখানে থাকবে, অন্য কোনো দিকে যাবে না। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমি এই বস্তুটাকে যখন সুতার মধ্যে কোনো একটা জায়গায় গিট দিয়ে বেঁধে দিলাম, তখন যেখানে বাঁধবো ঠিক সেখানেই থাকবে। আর যখন আমি গিট দিয়ে বাঁধবো না, ফ্রিলি সে মুভমেন্ট করতে পারবে, তখন সে স্বাভাবিক কোথায় থাকবে, মাঝখানে অবস্থান করবে। এটা হচ্ছে আমার জেনারেল বেসিকটা। তাহলে আমরা এখানে বলতে পারি ভাইয়া আমাদের এখানে হচ্ছে বস্তুটা আমাদের মুক্ত, আর এখানে বস্তুটা হচ্ছে গিট দিয়ে বাঁধা। তাহলে যখন আমাদের মুক্ত হবে, তাহলে তখন দেখা যাবে হচ্ছে কি, আমার যখন মুক্ত এটা ভাইয়া এই সুতাটা তখন এরকম হয়ে যাবে, আমাদের এখানকার যে সুতাটা এটা ঠিক ভাইয়া এরকম হয়ে যাবে। এই যে আমাদের সুতার এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কী হবে, সমান হবে। তাহলে আমাদের এখানেই সে বস্তুটা থাকবে। এই দৈর্ঘ্যটা যদি এল হয়, এই দৈর্ঘ্যটা হবে এল। তাহলে আমাদের এখানেই আমাদের যে বস্তুটা ওই বস্তুর ওজনটা নিচে দিয়ে কাজ করবে ডব্লিউ। আর যখন আমাদের গিট দিয়ে বাঁধা, আমি স্পেসিফিক কোনো একটা বিন্দুতে গিট দিয়ে বেঁধে দিলাম, তাহলে একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, আমি যখন তাকে মুক্তভাবে দিয়ে দিলাম তখন সে ঠিক মাঝখানে জায়গায় থাকবে। তাহলে টোটাল সুতার দৈর্ঘ্য এখানে মনে করো আমাদের টোটাল সুতার দৈর্ঘ্য মনে করো হচ্ছে আমাদের এল প্রাইম। তাহলে এল প্রাইম সমান আমরা বলতে পারি এল প্লাস এল সমান টোয়াইজ এল। সেটা আমার দুই ভাগে ভাগ হয়েছে, যে আমাদের এতটুকু হচ্ছে এল, এতটুকু হচ্ছে এল। এখন যদি আমি গিট দিয়ে বেঁধে দিই, তুমি যেখানে বাঁধলা ঠিক সেখানেই থাকবে। ফর এক্সাম্পল আমি গিট দিয়ে যে বাঁধলাম, আমি এই পজিশনে গিট দিয়ে বাঁধলাম, এই পজিশনে একটু সাইডে, তাহলে আমার তখন এখানে গিট দিয়ে বাঁধলাম মানে বস্তু এরকমভাবে থাকবে, স্বাভাবিক। জি ভাইয়া। এবার তাহলে আমাদের এই ক্ষেত্রে ভাইয়া আমাদের এই দৈর্ঘ্য এটাকে নাম দিলাম L1, এই দৈর্ঘ্য এটাকে নাম দিলাম L2, দুইটা দৈর্ঘ্য সেম না। এবার আসো এখানে যে বস্তুটা ঝুলানো আছে, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি টোটাল দৈর্ঘ্যটা যদি আমাদের সুতার দৈর্ঘ্য যদি আমাদের এল প্রাইম হয়, তাহলে এটা হচ্ছে L1 প্লাস L2। আর বস্তুর যে ওজন, সেই ওজনটা ভাইয়া নিচে দিয়ে কাজ করতেছে ডব্লিউ। এখন এই যে ডব্লিউ ওজনের বস্তু, এই ডব্লিউ ওজনের বস্তুটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু সে পড়তেছে না একটাই কারণে, কারণ সুতার তাকে টেনে ধরে রাখছে। এই সুতা যে তাকে টেনে ধরে রাখছে, দিস ফোর্স ইজ কল্ড টেনশন ফোর্স। আমরা এটাকে বলি টান বল। তাহলে আমাদের এই টান বল কোন দিকে কাজ করে, ঝুলন বিন্দুর দিকে। তাহলে আমরা বলতে পারি এখানে টান বল এদিকে কাজ করে, এটার নাম হচ্ছে টি। এখানে টান বল এদিকে কাজ করে, এটার নাম হচ্ছে টি। এক্ষেত্রে দুইটা টান বলের মান সেম হবে। কেন সেম হবে? কারণ সে ঠিক মাঝখানে আছে, এটা হোমোজেনাস। আর এখানে সুতার দৈর্ঘ্য সেম না, তাহলে টান বলও আমার সেম না, বলটা হোমো ডিস্ট্রিবিউট হয় নাই। একটার নাম T1 আর একটার নাম হচ্ছে T2। তাহলে আমরা এখানে বলতে পারি TW এই তিনটা বল মিলে তাকে সাম্য অবস্থায় রাখছে, আর এখানে T1 T2 W এই তিনটা বল মিলে তাকে সাম্য অবস্থায় রাখছে। তাহলে এখানে TTW এই তিনটা বল তাকে সাম্য অবস্থায় রাখছে, আর এখানে T1 T2 W এই তিনটা বল তাকে সাম্য অবস্থায় রাখছে। তাহলে আমি আবারও বলতেছি, কোনো একটা জায়গা থেকে কোনো একটা সুতা যদি আমরা বেঁধে দিই, সেই সুতাটা স্বাভাবিকভাবে আমাদের এরকমভাবে থাকে। যদি সুতায় কোনো একটা বস্তু ঝুলাই দিই, দুইভাবে ঝুলাইতে পারি। একটা হচ্ছে আমরা মুক্তভাবে কোনো একটা বস্তুকে ছেড়ে দিব, যেমন একটা একটি আংটিকে আমি ছেড়ে দিব, তাহলে সেটা ঠিক মধ্যবিন্দুতে এসে একসাথে হবে। আর যখন আমরা গিট বেঁধে দিব, পরীক্ষায় যদি গিট বেঁধে কথাটা উল্লেখ করে, মানে কোন একটা জায়গা ফিক্সড করে দেয়, তখন হচ্ছে আমরা এরকম দিব, টান দুইটা ভিন্ন ভিন্ন, আর অন্য সকল ক্ষেত্রে দুইটা টান সমান সমান, আমাদের এটা ঠিক মাঝখানে থাকে। এবং এখানে আমরা মাথায় রাখবো, এই যে এখানে যদি আমি চিন্তা করে দেখি, এই বিন্দুটার নাম A, এটার নাম B, এটার নাম হচ্ছে C। একইভাবে এটার নাম A, এটার নাম B, এটার নাম হচ্ছে C। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা বলতে পারবো এটা হচ্ছে A কোণ,
এটা হচ্ছে এ কোণ, যদি তুমি এটাকে ত্রিভুজ কল্পনা করো, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। আবার তুমি যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করো, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। এবং আমরা ম্যাথ করার সময় যে কাজটা করব, আমাদের সুবিধার্থে এই ডব্লিউটাকে পিছন দিকে বর্ধিত করব। কেন পিছন দিকে বর্ধিত করব? কারণ ডব্লিউটাকে পিছন দিকে বর্ধিত করলে এদিকে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এদিকে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। আর সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ত্রিভুজের বিভিন্ন বাহুর অনুপাত এবং কোণের মধ্যে সম্পর্ক প্রকাশ করা যায়। ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাতের মধ্যে সম্পর্ক প্রকাশ করা যায়। একইভাবে এখানে আমরা এটাকে বর্ধিত করব, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পাবো, সেটা আমাদের অনেক কাজ দিবে, সেটা আমাদের অনেক কাজ দিবে। আই রিপিট এগেইন, যদি আমরা সে কাজটা করি সেটা আমাদেরকে অনেক কাজ দিবে। বলো আমরা একটু বুঝছি কিনা। তাহলে আমরা গিট বেঁধে ঝুলাইলাম নাকি গিট ছাড়া ঝুলাইলাম, এটা হচ্ছে ফ্যাক্ট। যদি আমি মুক্তভাবে ঝুলিয়ে দিই তখন আমার দেখা যাবে ঠিক মাঝখানে জায়গায় সে আমাদের স্থির হবে। আর যদি আমরা তাকে গিট বেঁধে কোনো একটা জায়গায় ঝুলাই দিই, যেখানে গিট বাঁধছি তাকে সেখানে অবস্থান করতে হবে। দ্যাট মিনস আমার দুই দিকে টান বলের মান ভিন্ন রকম হবে। এটা হচ্ছে আমার এখানকার বেসিক। আর আমরা যে কাজটা করব, ওজনের যে লাইনটা, এই লাইনটাকে আমরা উপর দিকে বর্ধিত করব। কেন? একটা ত্রিভুজকে দুইটা ত্রিভুজে ভাগ করে ফেললাম। এখন যে একটা ত্রিভুজ ছিল সেটা আমার সমকোণী ত্রিভুজ হইতেও পারে, নাও হইতে পারে। এবিসি ত্রিভুজটা সমকোণী হইতেও পারে, নাও হইতে পারে। এবিসি ত্রিভুজ সমকোণী হইলে তো কোনো কথাই নাই। সমকোণী হইলে তো আমরা বলতে পারি সাইন কস এগুলা অনুপাতগুলো বের করে ফেলতে পারবো খুব ইজিলি। বাট ম্যাক্সিমাম কেস এটা সমকোণী হয় না। তাহলে আমাদের সমকোণী হলে তখন আমার জন্য সুবিধা, কিন্তু আমার সমকোণী না হলে তখন আমার যায় কি ঝামেলা। তখন আমাকে কি করতে হবে? এই লাইনটাকে বর্ধিত করতে হবে। এই লাইনটাকে বর্ধিত করলে দেখো এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আর আমরা যে বলি সাইন থিটা সমান লম্ববায়ু ত্রিভুজ, কস থিটা সমান ভূমিবায়ু ত্রিভুজ, ট্যান থিটা সমান লম্ববায়ু ভূমি, এগুলো কার জন্য? সমকোণী ত্রিভুজের জন্য। ওই কারণে হয় সমকোণী ত্রিভুজ এখানে বানানো থাকবে অথবা বানায় নিতে হবে। এবার তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া আমার এখানে যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজ আমরা যেটা পাইলাম সেটা কি আসলে সমকোণী নাকি সমকোণী নয়, সেটা আমি কিভাবে বুঝবো? এই যে এই ত্রিভুজটা, এটা তো সমকোণী হইতেও পারে, নাও হইতে পারে, আমরা কিভাবে বুঝবো? এবার আসো সেই জিনিসটা বোঝার জন্য তোমাকে একটা কনসেপ্ট পড়াবো, তার নাম হচ্ছে পিথাগোরাসিয়ান ত্রয়ী। তাহলে আমাদের আবারও বলতেছি, এটা আমাদের সমকোণী, এটা আমাদের সমকোণী হবে কিনা। ধরে নিলাম এটা আমার সমকোণী হইলো, তাহলে কখন সমকোণ হবে প্রশ্ন তো উল্লেখ থাকবে না। আর তাহলে আমরা কেমনে বুঝবো সমকোণী? আসো তোমাকে আমি দেখাই দিই কেমনে বুঝবো সমকোণী। তার জন্য তোমাকে যে টার্মটা পড়তে হবে তার নাম হচ্ছে পিথাগোরাসিয়ান ত্রয়ী। পিথাগোরাসিয়ান ত্রয়ী। পিথাগোরাসিয়ান ত্রয়ী কি? দেখো, কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা ড্র করি, এই সমকোণী ত্রিভুজের তিনটি কোণকে নাম দিলাম হচ্ছে, তিনটি শীর্ষকে নাম দিলাম এ বি সি। এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারবো, আব্দুল্লাহ আল সালমান, সুতা বাতাসে নড়বে, এগুলো নড়বে না। এখানে আমরা কোনো বাতাসের বাধা কাউন্ট করবো না। আমরা এখানে ম্যাথ করার সময় কোনো বাধা কাউন্ট করি না। এ এর অপোজিট বাহুটার নাম হচ্ছে এ, বি এর অপোজিট বাহুটার নাম হচ্ছে বি, সি এর অপোজিট বাহুটার নাম হচ্ছে সি। আমরা তোমাদের সুবিধার্থে আরও ইজি করে দিই, এটাকে সি নাম দিই, এটাকে বি নাম দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমাদের এর অপোজিট বাহুটা এ, বি এর অপোজিট বাহুটা বি, সি এর অপোজিট বাহুটা সি। তাহলে আমরা এখান থেকে নিশ্চয় বলতে পারবো এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, সি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ যদি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তখন আমি বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এখানে এ বি সি, এদেরকে আমরা বলি হচ্ছে পিথাগোরাসিয়ান ত্রয়ী। এর মানে যদি আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি হয়, এ বি সিটা যদি এমনভাবে থাকে যাতে করে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই নীতি মেনে চলে, তখন আমি তাকে বলি হচ্ছে পিথাগোরাসিয়ান ত্রয়ী। তাকে বলি কি? পিথাগোরাসিয়ান ত্রয়ী। মানে ওই তিনটা এ বি সিকে আমরা বলি পিথাগোরাসিয়ান ত্রয়ী। এই পিথাগোরাসিয়ান ত্রয়ী যদি হয় তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর মানে যে কোনো ছোট দুইটাকে বর্গ করে যোগ করলে আমাদের বড়টার বর্গের সমান হবে, এটাই স্বাভাবিক। এখন আসো, পরীক্ষায় কি তুমি
এগুলা খুঁজে খুঁজে বের করবা, কোনো দরকার নাই। পরীক্ষার জন্য তোমাকে আমি একটা কাজ করি, কমন যে পিথাগোরাসিয়ান ত্রয়ীগুলা, পিথাগোরাসিয়ান ত্রয়ী তো অনেকগুলো আছে, কমন পিথাগোরাসিয়ান ত্রয়ী যেগুলো সেগুলো আমি তোমাকে লিস্ট করে দিচ্ছি। তোমাকে আমি কমন পিথাগোরাসিয়ান ত্রয়ীগুলা লিস্ট করে দিচ্ছি। কমন পিথাগোরাসিয়ান ত্রয়ী যেগুলো সেগুলো তোমাকে আমি লিস্ট করে দিচ্ছি। কমন পিথাগোরাসিয়ান ত্রয়ী 1 নম্বর হচ্ছে 3, 4, 5, 2 নম্বর হচ্ছে 5, 12, 13। আমি তোমাদের জন্য আগে ভাগে এগুলো খুঁজে রাখছি। এরপর হচ্ছে 6, 8, 10। এরপর হচ্ছে 7, 24, 25। এরপর হচ্ছে 8, 15, 17। অ্যাডেটস এনাফ, অর্থাৎ যদি আসে আমার এগুলো থেকে আসবে। এগুলো হচ্ছে পিথাগোরাসিয়ান ত্রয়ী, এগুলো হচ্ছে কি পিথাগোরাসিয়ান ত্রয়ী। এখানে তাহলে সমকোণ কোনটা? স্বাভাবিক ভাইয়া, সবচেয়ে বড় বাহুর অপোজিট কোনটা হচ্ছে সমকোণ। তাহলে আসো এবার তুমি কিভাবে এখানে করবা ভাই? তাহলে আমি এখানে কিভাবে করব? দেখো পরীক্ষায় তোমাকে বলা হলো কোনো একটা দেওয়ালে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পরীক্ষায় তোমাকে বলা হলো কোনো একটা দেওয়ালে 5 সেন্টিমিটার ব্যবধানে, কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দুতে একটা সুতা বাঁধা আছে। তাহলে এই যে একটা বিন্দু হচ্ছে এটা, আর একটা বিন্দু হচ্ছে এটা, নাম দিলাম এ, নাম দিলাম বি। তারা অলরেডি বলেই দিছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যবধানে। এবার তারা তোমাকে বলা হলো 5 সেন্টিমিটার ব্যবধানে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সুতা বেঁধে দেওয়া হলো। ব্যবধান 5 সেন্টিমিটার, যেই সুতাটা বাঁধলাম তার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। বলা হলো সুতার এক প্রান্ত থেকে 3 সেন্টিমিটার দূরে গিট বেঁধে একটা বস্তুকে ঝুলাই রাখা হলো। তাহলে সুতার এক প্রান্ত থেকে কত সেন্টিমিটার দূরে? 3 সেন্টিমিটার দূরে। তাহলে টোটাল সুতাটা যদি 7 সেন্টিমিটার হয়, সুতার এক প্রান্ত থেকে 3 সেন্টিমিটার যদি হয়, অপর প্রান্ত থেকে কত সেন্টিমিটার? অবশ্যই 4 সেন্টিমিটার। এর মানে জিনিসটা হচ্ছে এরকম, যে সুতার এক প্রান্ত থেকে এটা হচ্ছে 3 সেন্টিমিটার দূরত্বে, আরেক প্রান্ত থেকে 4 সেন্টিমিটার। এখানে একটা আমার বস্তুকে ঝুলে দেওয়া হলো, ওজন হচ্ছে ডাব্লিউ। এবার দেখো ভাই, আমি দেখলাম এখানে 3, 4, 5, এই 3, 4, 5 দিস ইজ পিথাগোরাসিয়ান, আমাদের পিথাগোরাসিয়ান ট্রিপল বা পিথাগোরাসিয়ান ত্রয়ী। তাহলে একটু খেয়াল করো, যেহেতু পিথাগোরাসিয়ান ত্রয়ী তুমি 100% কনফার্ম ভাই এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। এবার তুমি চাইলে এখান থেকে লিখতে পারবা সাইন বি সমান এটা, কস বি সমান এটা, সাইন এ সমান এটা, কস এ সমান এটা। লেখা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু যদি এটা সমকোণী ত্রিভুজ না হয়তো লিখতে পারতা না। যখন আমার এটা পিথাগোরাসিয়ান ত্রয়ী না, তখন আমরা এই বাহুটাকে বর্ধিত করে ক্যালকুলেশন করি। তাহলে পরীক্ষায় যদি তুমি দেখো মানগুলা এমনভাবে দিছে যাতে করে এটা পিথাগোরাসিয়ান ত্রয়ীর সাথে মিলে গেল, তখন দেখা যাচ্ছে তোমার ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি হয়ে গেল। ওই কারণে তুমি দেখবা এটা পিথাগোরাসিয়ান ত্রয়ী কি না, তাহলে তোমার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। আমার কথা মাথায় ঢুকছে কিনা বলো? আমার কথাটা মাথায় ঢুকছে কিনা বলো? আমার কথাটা তোমাদের মাথায় ঢুকছে কিনা বলো? বলো কথাটা মাথায় ঢুকছে কিনা? তাহলে আমাদের পিথাগোরাসিয়ান ত্রয়ী চিনে রাখো, এদের চেহারাটা মুখস্থ মানে মনে রাখলে ভালো, ট্রাই করবা। 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, 7, 24, 25, 8, 15, 17। অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হবে, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার হবে, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার হবে, 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান 25 স্কোয়ার হবে, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান 17 স্কোয়ার হবে। এটা 100% কনফার্ম। এগুলো তুমি ক্যালকুলেশন করে দেখিও কোনোটা না মিলে কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পিথাগোরাসিয়ান ত্রয়ী। তো এগুলো তো আর কোনো জায়গায় লেখা থাকবে না, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ধরনের ম্যাথগুলোতে আমরা যখন অ্যাডমিশনে করাই, অ্যাডমিশনে অনেক সময় এই ধরনের কনসেপ্ট আসে। তখন যদি তুমি পিথাগোরাসিয়ান ত্রয়ীর কনসেপ্টটা মাথায় রাখো, দেখবা যখন পিথাগোরাসিয়ান ত্রয়ীর সাথে মিলে গেছে তখন ম্যাথ অনেক তাড়াতাড়ি মিলে যাবে। ওই কারণে আমরা এই কনসেপ্টটা একটু মাথায় রাখবো। ওকে, এবার আসে আমরা আমাদের ম্যাথটা করি। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার এই ম্যাথটাতে কি বলছে দেখো। এই ম্যাথে কি বলছে দেখো, এসিবি সুতা, তাহলে সুতার নাম হচ্ছে এসিবি। সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে।
তাহলে একই আনুভূমিক রেখাস্থ, এর মানে একটা আনুভূমিক রেখা নিলাম, এই আনুভূমিক রেখার উপর দুইটা বিন্দু আছে, একটা বিন্দুকে নাম দিলাম হচ্ছে এ বিন্দু, আরেকটা বিন্দুকে নাম দিলাম হচ্ছে ভাইয়া বি বিন্দু। কারণটা বলে দিছে একই আনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। আনুভূমিক রেখা বলছে, কিন্তু আনুভূমিক মানে হচ্ছে এরকম। যদি কখনো তির্যক রেখা বলে, রেখাটা এরকম হোক না, আমার কোনো সমস্যা নাই। যদি এটা তির্যক রেখা হইতো, এরকম তির্যক রেখা, এখানে বাধা আছে, এখানে বাধা আছে, হোক যেরকম পরীক্ষা আসে আর কি, কোনো ব্যাপার না। তবে তির্যক রেখাগুলা ইন্টারমিডিয়েটে খুব একটা আসে না, ইন্টারমিডিয়েটে আসে না, এটা অ্যাডমিশনের জন্য আমরা করাই আর কি, তবে আমাদের খুব একটা লাগে না। তবে হুবহু সেম কনসেপ্ট, ঝামেলার কোনো কিছু নাই, ক্যালকুলেশন করতে পারলে হইল। এবার আসো এখানে এ ও বি বিন্দুতে আমাদের বাধা আছে, তারা বলেই দিল একই আনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। তাহলে আমরা এ ও বি বিন্দুতে সুতাটাকে আবদ্ধ করে রাখলাম। বর্তমানে এই সুতাটা আমার জাস্ট লাইক দ্যাট, এটা আমার সুতাটা, এটা আঁকা লাগবে না। বলা হলো সুতাটির সি বিন্দুতে, ভালো করে খেয়াল করো, সুতাটির সি বিন্দুতে, কার সি বিন্দু? সুতার সি বিন্দু। এর মানে সুতার ভিতরে কোন একটা বিন্দু আছে, সি বিন্দু। সি বিন্দুতে ডব্লিউ ওজনের একটি বস্তুকে গিট বে দিয়ে বাঁধা হয়েছে। তাহলে ডাব্লিউ ওজনের একটা বস্তু কি দিয়ে বাঁধলাম? গিটি দিয়ে বাঁধলাম। কি দিয়ে? গিট। তাহলে গিট যখন দিলাম তখন এই বস্তুটা এরকম সোজা থাকবে না, আর এটা মাঝখানেও থাকবে না, যেহেতু গিট দিয়ে বাঁধা। এটা আমার এক পাশে আমরা ধরে নিব। গিট তো তুমি যে কোনো জায়গায় বাঁধতে পারো, তো আমি ধরে দিচ্ছি এক পাশে। গিটের মেদগুলো আসলে আমরা ধরে নিব এক পাশে। এই যে বিন্দুতে গিট দিয়ে বাঁধা তার নাম হচ্ছে সি বিন্দু। সি বিন্দুতে গিট দিয়ে যে বাঁধা আছে সে হচ্ছে ডব্লিউ ওজনের বস্তু। আমরা আগেই বলছিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে পিছন দিকে বর্ধিত করব, তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। ওকে, ভালো কথা। এখন আমার এখানে টান বল কাজ করবে না? অবশ্যই কাজ করবে। ডব্লিউটা নিচে দিয়ে কাজ করতেছে, এই দিকেরটা টান বল কাজ করবে, এই দিকেরটা টান বল কাজ করবে। তা আমি ধরে নিলাম এই দিকের যে টান বলটা কাজ করলো তার নাম হচ্ছে T1, এই দিকে যে টান বলটা কাজ করলো তার নাম হচ্ছে T2। এই দুইটা টান বল, তাহলে টান বল T1, T2, W, এই তিনটা মিলে কিন্তু সে সাম্য অবস্থায় আছে। তাহলে তিনটা বল এবং তারা সাম্য অবস্থায় আছে, তাহলে কার উপপাদ্য? অবভিয়াসলি লামির উপপাদ্য। ওকে, এবার তোমাকে বলা হলো ABC ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ABC, অর্থাৎ এই যে ABC ত্রিভুজ যেটা পাইছো, ABC ত্রিভুজ যেটা পাইছো, এটার বাহুগুলার দৈর্ঘ্য যদি যথাক্রমে, এদের বাহুগুলার যে দৈর্ঘ্য, সে বাহুগুলার দৈর্ঘ্য যদি যথাক্রমে আমাদের ছোটো হাতের A, ছোটো হাতের B, ছোটো হাতের C হয়, যেটা আমরা জানি ABC ত্রিভুজের বাহুগুলার দৈর্ঘ্য ছোটো হাতের ABC, যেটা দিয়ে আমরা বিভিন্ন ফর্মুলা করতে পারি। এবং তার ক্ষেত্রফল যদি ডেল হয়, মানে ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা ডেল দ্বারা প্রকাশ করলাম। দেখাও যে CA অংশে সুতার টান, CA অংশে সুতার টান, এর মানে T1টা তোমাকে বের করতে হবে, T2 বের করতে বলা নাই, তোমাকে বলছে কি T1, CA অংশে টান। তো CA অংশে তুমি কি ধরে নিছো? T1 ধরে নিছো, তাহলে তোমাকে এই T1 বের করতে হবে। তুমি যদি CA অংশে T2 ধরে নিতা, T2 বের করতে হইতো। তাহলে তোমাকে বলছে CA অংশে সুতার টান, এটা প্রমাণ করতে হবে। এর মানে আমার টার্গেট হচ্ছে T = what? ওকে, এবার দেখো লামির উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, তাহলে সিম্পলভাবে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি কি? ভাই এখানে কে কে আছে? একটা হচ্ছে T1 ডিভাইডেড বাই সাইন। আমি T1 T2 দুইটাই নিয়ে আসবো, তবে T2 বের করে দেখাবো না, T1 বের করে দেখাবো। বাট সূত্র ব্যবহার করার সময় তিনটা করবো, কারণ পরীক্ষা অনেক সময় CA না বলে CBও তো বলতে পারে। হ্যাঁ, তো আসো সাইন = T2 ডিভাইডেড বাই সাইন = W ডিভাইডেড বাই সাইন। তো এখন যদি আমরা চিন্তা করে দেখি, আচ্ছা, তো এখন যদি আমরা চিন্তা করে দেখি যে ভাইয়া আমাদের এখানে কি বললো, তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি যে তোমাকে বলা হলো কই, হ্যাঁ, এখন T1 যখন নিব তখন তোমাকে অ্যাঙ্গেল নিতে হবে। দেখো T1 যখন নিবা অ্যাঙ্গেল নিতে হবে, T1 বাদে কে আছে? T2 এবং W। এর মানে এই অ্যাঙ্গেলটা নিতে হবে, এই অ্যাঙ্গেলটা আমাকে নিতে হবে। তো আমরা এটা কাজ করি, আমাদের সুবিধার্থে এটা A, এটা B, এটা C, এটাকে নাম দিয়ে হচ্ছে D। আচ্ছা, ভালো কথা। এখন দেখো আমরা যখন ত্রিভুজের মধ্যে যাব, ত্রিভুজটা কিন্তু ABC, তো এই কোণটা যে কথা, আসলে এই কোণটার নাম কি? BCD না? তাহলে এটাকে আমরা
ফাই মাইনাস বিসিডি বলতে পারি না? এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া আপনি কেন ফাই মাইনাস বিসিডি বলতেছেন, ডাইরেক্ট এটা বলতেছেন না কেন? কারণ এটা বলে আমার লাভ নাই, আমাকে তো আলটিমেটলি ত্রিভুজের ভিতরে ঢুকতে হবে, এ বি সি ত্রিভুজের ভিতরে ঢুকতে হবে। তো আমি সরাসরি ঢুকে গেলে তো সমস্যা নাই। তাহলে আমরা কি করলাম, এই T1 এর অপোজিট কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটাকে বলতে পারি টোটাল কোণটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই যে এই কোণটা তার নাম হচ্ছে বিসিডি। এই বিসিডি কোণটাকে বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ফাই মাইনাস বিসিডি। এবার হচ্ছে T2 এর অপোজিট কোণ কোনটা ভাইয়া? T2 এর অপোজিট কোণ হচ্ছে এটা। সিমিলারলি বলতে পারি এই কোণটা না বলে আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস এ সি ডি, ফাই মাইনাস এ সি ডি। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম ফাই মাইনাস এ সি ডি। অ্যান্ড লাস্ট ওয়ান ডব্লিউ ডিভাইড বাই কী হবে? ডব্লিউ ডিভাইড বাই ভাইয়া এই পুরা কোণটা, এই পুরা কোণটা T1 T2 এর মধ্যবর্তী কোণ, যাকে আমরা বলি হচ্ছে কী কোণ? সি কোণ। এই যে আমাদের এ সি ভি কোণ, এটা হচ্ছে এ সি ভি কোণ। আগে বলো আমাদের এই লাইনটা বুঝছি কিনা, এই লাইনটা আমরা বুঝছি কিনা বলো, এই লাইনটা আমরা বুঝছি কিনা বলো। তো আমি এ সি বি না বলে সরাসরি সি কোণও বলতে পারি না, এ বি সি ত্রিভুজের শীর্ষ কোণ সি কোণ, ডাইরেক্ট আমরা সি কোণ বলে দিই। শুধু আবার আমাদের বাড়ানোর দরকার নেই, সাইন সি। বলো আমাদের এই লাইনটা বুঝছি কিনা, এই লাইনটা বুঝছি কিনা একটু আমাদেরকে কনফার্ম করো। এই লাইনটা বুঝলে আমরা সামনের দিকে আগাইতে পারবো, না সামনের দিকে আগাইতে পারবো না। এই লাইনটা বুঝছি কিনা একটু কনফার্ম করো। আর আমার টার্গেট হচ্ছে T1 বের করা, T2 বের করা না। সো যেহেতু আমি T1 বের করবো, T1 জন্য লাগবে এটা, আর T1টাকে ডব্লিউ আকারে বের করতে হবে, এর মানে এটা লাগবে। সো T2টা আমার লাগবেই না, আমি এটা সমান এটা লিখে আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। ওকে, এবার আসো তাহলে আমি আবার বলতেছি, সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে আমাদের এখানে বিন্দুটা আছে, এই বিন্দুতে আমার তিনটা ফোর্স আছে, একটা হচ্ছে T1, আরেকটা হচ্ছে T2, আরেকটা হচ্ছে ডব্লিউ। T1 T2 ডব্লিউ এই তিনটা আমাদের তিনটা বল আমাদের কোনো একটা বিন্দুতে কাজ করে। এখন এই বিন্দুতে এটা কিন্তু সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি তিনটা বল কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করলে কোন উপপাদ্য? লামির উপপাদ্য। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি হচ্ছে এটা যদি আমার T1 হয়, T1 ডিভাইডেড বাই T1 বাদে বাকি দুইটা কে T2 এবং ডব্লিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তো আমার তো লিটারেলি শেষ পর্যন্ত ABC ত্রিভুজে ঢুকাই লাগবে, মানে আমাকে ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেশন করতে হলে তো আমি এদিকে ক্যালকুলেশন করতে পারবো না, ABC ত্রিভুজ থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা ABC ত্রিভুজে ঢুকবো কীভাবে? সিম্পল, এই রেখাটাকে আমরা পিছন দিকে বর্ধিত করলাম। তাহলে এইটা বলা যে কথা 180 মাইনাস এটা বলা সেম কথা না? মানে এই যে দেখো না, এটাকে নাম দিলাম হচ্ছে এক্স, এটাকে নাম দিলাম হচ্ছে ওয়াই। এখন একটু খেয়াল করো না, পুরা কোণটা কত? 180 না? তাহলে আমি এই এক্স সমান আমি বলতে পারি না আমাদের ফাই মাইনাস ওয়াই, যে টোটাল ফাই যেটা তার থেকে ওয়াইটাকে বাদ দিয়ে দিলে সেটা হচ্ছে এটা। তাহলে কোয়াড্রেন্ট চেঞ্জ করলে কিন্তু সেটা আমি এক্সটাকে ওয়াই আকারে প্রকাশ করছি, লিটারালি আমার কোণটা কিন্তু ওয়াই আকারে প্রকাশ হয়ে গেছে, এটা আমি ভিতরে ঢুকে গেছি। তো আমি সেই কাজটাই করলাম। সিমিলারলি T2 এর অপোজিট আর ডব্লিউ এর অপোজিট কোণ মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ত্রিভুজের ABC ত্রিভুজের সি কোণটা। তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলতে পারবো ভাইয়া আমাদের T2টা আমার লাগবে না, যেহেতু এই ম্যাথে বলে নেই, আমরা শুধু T1 বের করব। তাহলে আমরা এখানে বলতে পারি T1 ডিভাইডেড বাই সাইন ফাই মানে হচ্ছে আমাদের সাইনটা সাইন থেকে যাবে, কোয়াড্রেন্ট চেঞ্জ করব। তাহলে আমাদের সাইন BCD, সাইন BCD কোণ ইকুয়ালস টু আমরা বলতে পারি ডব্লিউ ডিভাইডেড বাই সাইন সি কোণ। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বাকিটা বের করে আনতে হবে। আমার কাজ হচ্ছে T1 এর মানটা বের করা। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি T1 এর মানটা বের করব। T1 সমান কী বলতে পারি? ডব্লিউ ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন BCD। এখন আমার স্পেস লাগবে, ওই কারণে চিত্রটাও লাগবে, স্পেসও লাগবে, ওই কারণে আমি কোয়েশ্চেনটা মুছে দিব। যেহেতু কোয়েশ্চেনে সব কিছু আমার জানা আছে, আমরা শুধু প্রমাণের লাইনটা রেখে বাকি সব কিছু মুছে দিব। আগে বলে একটু বুঝছি কিনা, এই T1 এর মানটা বের করব। এখন এই T1 এর যে মানটা, এই মানটাকে প্রকাশ করতে হবে এই আকারে, WB ডিভাইডেড বাই 4C ডেল্টা ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমার এখানে ABC কি? ABC মানে হচ্ছে ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে কি? এই কোণের অপোজিট বাহুটা হচ্ছে ছোট হাতের এ, বি কোণের অপোজিট
বাহুটা হচ্ছে ছোটো হাতের বি, সি কোণের অপোজিট বাহুটা হচ্ছে ছোটো হাতের সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, আর ডেল মানে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সো ক্ষেত্রফলকে আমরা ডেল দ্বারা প্রকাশ করব, করে আমরা সামনের দিকে আগাবো। আগে বলো আমরা একটু বুঝছি কিনা, কারণ এটা একটু ক্যালকুলেশনটা লম্বা, আমাদের উপরে জিনিসগুলো মুছা লাগবে। এই লাইনটা আমরা বুঝছি কিনা, ডাব্লিউ বাই সাইন সি ইন্টু সাইন বিসিডি। আচ্ছা, এবার আসো আমরা যদি চিন্তা করি ভাই বিসিডি, বিসিডিটা কে ভাই, আমরা যদি বলি এই যে এই সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, এই সমকোণী ত্রিভুজের এটা এই কোণটা সমকোণ, এই কোণটা অ্যাকচুয়ালি কি বিসিডি কোণ না, এটা অ্যাকচুয়ালি কি বিসিডি কোণ না, বিসিডি কোণ। তো এটা যদি আমার বিসিডি হয়, আচ্ছা এটা তো আমার বি কোণ, ত্রিভুজের শীর্ষকোণ বি কোণ, তাহলে এটাকে আমরা 5 - বি বলতে পারি না, ত্রিভুজের 5/2 - বি বলতে পারি না, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে 90, তাহলে এটা যদি বি কোণ হয়, এটাকে 5/2 - বি বলতে পারবো না? পারবো কিনা বলো। এখন তুমি বলতে পারবে কেন আপনি এ বিতে নিচ্ছেন, কারণ এ বি সি এভাবে না নিলে কিন্তু আমার প্রমাণটা আসবে না। ত্রিভুজের সূত্রের জন্য শীর্ষগুলো লাগবে, সাইন এ কজ এ, সাইন বি কজ বি, সাইন সি কজ সি, এরকম। তাহলে আমার বিসিডি না রেখে এটাকে আমরা লিখবো এভাবে, T1 = হচ্ছে W ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন বিসিডি, এর জায়গায় লিখতে পারি 5/2 - ভি। এবার 5/2 মানে হচ্ছে আমার কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে T1 = হচ্ছে W ডিভাইডেড বাই সাইন সি ইন্টু কস বি। বলো আমরা এটা বুঝছি কিনা। এতটুকু ক্লিয়ার কিনা, যে আমরা যে কাজটা করলাম ভাইয়া, এখানে তো এই কোণটা সি কোণ আসেই, আমার টেনশন নাই। আর এখানে বাইরের কোণটা আমাদের এই কোণটাকে 5 - বিসিডি আকারে প্রকাশ করলাম, আর বিসিডি যে কোণটা এটাকে আমরা বলতে পারি 5 - বি, কারণ এই বি এবং এই কোণ দুইটা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, কারণ অন্য একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে এটাকে এভাবে লিখতে পারি। এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করে বাকি সব বের করব। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনটা আমি মুছে ফেলি। তাহলে আমাদের বের করতে হবে T1 এর মান। আমি লাস্ট লাইনটা এখানে লিখতেছি, লাস্ট লাইনটা হচ্ছে T1 = হচ্ছে W ডিভাইডেড বাই সাইন সি, W ডিভাইড বাই সাইন সি ইন্টু কস ভি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমরা ত্রিভুজের কোজাইন সূত্র জানো, ত্রিভুজের কোজাইন সূত্র আশা করি সবাই জানো। ত্রিভুজের কোজাইন সূত্র আমরা কি জানি, এই যে ত্রিভুজের কোজাইন সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো, ত্রিভুজের কোজাইন সূত্র যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখানে বলতে পারবো ভাই আমাদের এখানে তো ডব্লিউটা থাকলো, আর এইদিকে কস বি যেটা, এই কস বি এর জায়গায় আমরা বলতে পারবো, আমরা কস বি এর জায়গায় বলতে পারবো যে ভাইয়া আমাদের সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস সি এ, এটা আমরা বলতে পারবো যে আমাদের কস বি এর সূত্র, কোজাইন সূত্র জানো কি না, কোজাইন সূত্র কস বি সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টোয়াইস সি এ, এটার সাথে মিলে গেল। আর এখানে কোনো সাইন সি নাই, কিন্তু এখানে কিন্তু ডেল আছে। ডেল মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ এ বি সাইন সি। একইভাবে বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ বিসি সাইন এ। একইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলা যায় হাফ এসি সাইন বি। তো এখন আমার কোয়েশ্চেন হলো, আমার এখানে কি আছে, আমার এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আছে সাইন সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বাকি দুইটা সূত্র আমার দরকার নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না ভাই 2 ত্রিভুজের ক্ষেত্রফল সমান এ বি সাইন সি। এখান থেকে বলা যায় সাইন সি ইকুয়ালস টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড বাই এ বি। সেই সেম জিনিসটা আমরা এখানে বসাই দিচ্ছি 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ বি। এটা বুঝছি কিনা বলো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন সি, অন্যগুলো হইতে পারে, তো আমার তো আছে সাইন সি, ওই কারণে সাইন সি এর ফর্মুলাটা ইউজ করছি হাফ এ বি সাইন সি। এই সাইন সি এর মান বের করলাম, সেই মানটা এখানে বসাই দিলাম। এরপর কাটা ক্যালকুলেশন করলে আনসার মিলে যাবে। দেখো এবার তুমি এখানে বলতে পারো এটাকে ডব্লিউ ডিভাইডেড বাই 2 ডেল্টাটাকে নিচে রাখলা,
আর এবিটা উপরে উঠে যাবে, ঠিক কি না ভাই? এবিটা আমাদের উপরে উঠে যাবে। আর এদিকে তো আমার আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2CA। এবার একটু খেয়াল করে দেখো তো, এইদিকে ভাইয়া দেখেন এ চলে যাবে, এ চলে গেলে থাকে কি, এ চলে গেলে উপরে থাকে ডব্লিউ আর বি থাকে, তাহলে ডব্লিউ বি দেখো প্রমাণের সাথে মিলে গেছে। নিচে থাকে 2 × 4, এটা সি আছে, এটা ডেল আছে, সি ডেল, আর বাকি যে জিনিসটা আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে টেনশন এট T1, টেনশন অফ আমাদের সি এ যে দৈর্ঘ্যটা, সেখানে আমার টানের মান T1 = এটা আমাকে প্রমাণ করতে বলছে। অর্থাৎ লামির উপপাদ্য ব্যবহার করে এটা প্রমাণ করব। এখানে ক্যালকুলেশনটা হচ্ছে মেইন ফ্যাক্টর, এখানে ক্যালকুলেশন যেটা সেই ক্যালকুলেশনটা হচ্ছে কি মেইন ফ্যাক্টর। সো আমাকে ভালোভাবে বুঝতে হবে ক্যালকুলেশনগুলো। এখানে ক্যালকুলেশনগত জটিলতা হতে পারে, ক্যালকুলেশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, এখানে ক্যালকুলেশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা বলি। বাসায় প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, না ঝামেলায় পড়বা। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, পরের ম্যাথ হচ্ছে একই আনুভূমিক রেখায় সি একক দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল একক দীর্ঘ একটি সরু রশির প্রান্তদ্বয় বাঁধা আছে। এবার বলা হলো অবাধে ঝুলানো ডব্লিউ একক ওজন বিশিষ্ট একটি বস্তুকে বহন করে এমন একটি মসৃণ ওজনবিহীন আংটি ওই রশ্মির উপর গড়িয়ে চলাচল করতে পারে। তো বলে যে দেখাও যে রশির টান। এবার দেখি আলাদা করে তোমাকে আর এই অংশের টান ওই অংশের টান বলে নেই, তোমাকে রশির টান বলছে, কারণ এখানে যেহেতু অবাধে ঝুলানো আংটি, যার কারণে সে ঠিক মাঝখানে থাকবে, টান সেম। তাহলে বললো সুতার যে টান, সেই তুটার টান সমান হচ্ছে LW ডিভাইডেড বাই 2 × √L² - C²। এটা তোমাকে প্রমাণ করতে হবে। খুবই ইজি। তো আসো কোয়েশ্চেনটা আমরা ইমপ্লিমেন্ট করি। তোমাকে বলা হলো একই আনুভূমিক রেখায় সি একক দূরত্বে অবস্থিত। তাহলে আমাদের এই যে একটা আনুভূমিক রেখা,
এই আনুভূমিক রেখায় সি একক দূরত্ব অবস্থিত দুইটি বিন্দু, তাহলে আমার একটি বিন্দুকে আমি নাম দিলাম হচ্ছে এ বিন্দু, আরেকটি বিন্দুকে নাম দিলাম হচ্ছে বি বিন্দু। এই দুইটা বিন্দু কত দূরত্ব অবস্থিত? সি একক দূরত্ব অবস্থিত। দুইটি বিন্দু, একটি এল একক দৈর্ঘ্য বিশিষ্ট সুতা, তাহলে এরা সি একক দূরত্বে ছিল, এই সি একক দূরত্বে আছে। যেই সুতা বাঁধা আছে তার দৈর্ঘ্য কত? এল একক, সুতার দৈর্ঘ্য এল একক। তো রশির প্রান্তদ্বয় বাঁধা আছে, তো সুতার প্রান্ত বাঁধা আছে অবাধে। অবাধে মানে হচ্ছে কি? কোনো বাধা ছাড়া অবাধে ঝুলানো ডব্লিউ একক ওজন বিশিষ্ট, ওজন হচ্ছে ডব্লিউ একক ওজন বিশিষ্ট একটি বস্তুকে বহন করে এমন একটি মসৃণ ওজনবিহীন আংটি ওই রশির উপর গড়িয়ে চলাচল করতে পারে। তাহলে আমাদের যদি একটি মসৃণ আংটি যদি অবাধে এখানে ঝুলতে থাকে, সে চলাচল করতে পারে, সে কোথায় যেয়ে থামবে? ঠিক মধ্যবিন্দুতে যেয়ে থামবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্ষেত্রে ঠিক মধ্যবিন্দুতে থামবে। যদি ঠিক মধ্যবিন্দুতে থামে তাহলে আমরা অবশ্যই বলতে পারবো সুতার দৈর্ঘ্য কত? এল। সুতার দৈর্ঘ্য যদি এল হয়, এই অংশটা হবে L/2, এই অংশটা হবে L/2। কেন? কারণ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য হচ্ছে ঠিক আমাদের অর্ধেক হয়ে যাবে। সুতার দৈর্ঘ্যের ঠিক মাঝখানে বস্তুটা আছে, তাহলে ওজন হচ্ছে ডব্লিউ, নিচের দিকে কাজ করে। এবার আমার এই দিকে যে সুতার টান কাজ করবে সেই টানটা হচ্ছে টি, এই দিকে সুতার যে টানটা কাজ করবে সেই টানটা হচ্ছে টি। এখন আমরা আমাদের ম্যাথ করার সুবিধার্থে এটাকে আমরা এখানে বর্ধিত করে দিতে পারি, নো প্রবলেম। তাহলে আমাকে বলো আগে একটু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলো। এবার আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এবার আর একটু তোমাদের জন্য সুবিধা আছে। আমাদের এখানে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া, এটা যদি সি বিন্দু হয়, এই টোটাল কোণটা কিন্তু সি, এই টোটাল কোণটা হচ্ছে কি? সি। তাহলে এটা কিন্তু সি এর অর্ধেক, এটা হচ্ছে C/2, এটাও সি এর অর্ধেক C/2। কেন C/2 বুঝছো তো? আগেরবার আমার দুইটা সেম ছিল না, দুইটা সেম না থাকার কারণে কোণটা সমানভাবে বিভক্ত হয় নাই। এবার যেহেতু আমার দুইটা এক্স্যাক্টলি সেম, দুইটাতে টানও সেম, সুতার দৈর্ঘ্যও সেম, এই মাঝখানে কোণটাও কি? সেম। তাহলে আমরা এখানে এবার আবার আগের মতো যদি বলি ভাইয়া, এই কোণটাকে আমরা বলতে পারবো, এই যে এই কোণটাকে আমরা বলতে পারবো φ - C/2। আর এখানে তো ওজন আছে, আর এই দিকের কোণটাকে তো আমরা সি কোণ বলতে পারবো। এবার আবার তিনটা নেওয়া লাগবে না, টি যে কোনো একটা নিলেই তো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি টি ডিভাইডেড বাই সাইন অফ ইকুয়ালস টু ডব্লিউ ডিভাইডেড বাই সাইন অফ। এবার টি যদি নিই, টি এর অপোজিট কোণটা কি দেখো তো? ভাই টি এর অপোজিট কোণটা হচ্ছে এই কোণটা φ - C/2, এক্স্যাক্টলি আগের মতো φ - C/2। আর ডব্লিউ এর অপোজিট কোণটা কত? এই যে এই কোণটা, সি কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি কি ভাইয়া, এখান থেকে বলা যায় টি ডিভাইডেড বাই, এখানে বলা যায় সাইন C/2 ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই সাইন সি। এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন C/2। তো আমরা এখান থেকে যেটা বলতে পারি, আবার আগের মতো এটা যদি C/2 হয়, এই কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে এটাকে আমরা চাইলে বলতে পারি না φ/2 - b। তাহলে আমরা এখান থেকে আবার আগের মতো বলতে পারি ডব্লিউ ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন, হুবহু আগের মতো φ/2 - v। তাহলে আমরা এখান থেকে এবার বলতে পারি ডব্লিউ ডিভাইডেড বাই সাইন সি ইন্টু এটা হচ্ছে কস ভি। এবার আমরা ক্যালকুলেশন করে বাকিটা বের করব। আগে বললাম আমরা একটু বুঝছি কিনা। আচ্ছা, আচ্ছা এখানে আমরা তাহলে আমরা একটু বুঝলাম। এখানে আরেকটা কাজ করি, আমাদের এতটুকু হইল। হ্যাঁ, এখানে দেখো
আগেরবার যেরকম তুমি কোসাইনের ফর্মুলা বসাইতে পারছো, এবার কিন্তু তুমি কোসাইনের ফর্মুলা বসাইতে পারবে না, কারণ এখানে কোসাইনের কোনো কিছু আনতে বলে নাই, তোমাকে এখানে বলছে সুতার টানটা এটা প্রমাণ করতে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, জেনারেল নিয়ম আমরা এভাবে না গিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। কি করতে পারি সেটা তোমাকে বলি। এটা আমরা কেটে দিয়ে আমরা একটু ইজিলি করতে পারি, যেহেতু আমার ট্রিকোনোমেট্রির সূত্র জানা আছে, আমরা এটাকে আরও একটু ইজি, মানে আমি অন্য প্রসেস দেখাচ্ছি। টি ইকোয়াস টু আমরা বলতে পারি ডব্লিউ ডিভাইড বাই সাইন সি, তো আমার আছে, এদিকে হচ্ছে সাইন সি বাই টু, এটাও সিকোণ এটাও সিকোণ, কিন্তু তাহলে আমরা অ্যাকচুয়ালি এটাকে বলতে পারি ডব্লিউ ডিভাইড বাই সাইন সি সমান টু সাইন সি বাই টু কস সি বাই টু বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন সি বাই টু, সাইন সি বাই টু চলে যাবে। যদি আমার চলে যায় তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বলতে পারি ডব্লিউ ডিভাইডেড বাই টু কস সি বাই টু। এবার একটু খেয়াল করে দেখো ভাই, কস সি বাই টু, কস সি বাই টু, এই যে কস সি বাই টু সেটা হচ্ছে কি এই ত্রিভুজের সি বাই টু না? জি ভাইয়া, এই ত্রিভুজটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সি বাই টু। তাহলে সি বাই টু যদি হয়, কস সমান কি, আমরা এখান থেকে মনে করো এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। কস সমান কি, ভূমি বাই অতিভুজ, ডব্লিউ ডিভাইড বাই টু ইন্টু কস সমান ভূমি বাই অতিভুজ। যদি আমার সি বাই টু কোণ হয়, এই সি বাই টু কোণের রেসপেক্টে ভূমিটাকে, ভূমিটা হচ্ছে এটা, তার নাম হচ্ছে আমাদের কি সি ডি, অতিভুজটাকে, অতিভুজটা হচ্ছে বি সি। এবার দেখো তাহলে আমরা এদের মান বসাই দিই, মান বসাই দিলে কি হয়, ডব্লিউ ডিভাইড, আমাদের এখান থেকে আর একটু ইজিলি করতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি ডব্লিউ বিসি ডিভাইড বাই টু সিডি। এখন দেখো বিসি আর সিডিটা কি ভাইয়া? বিসি হচ্ছে আমার এটা, আমাদের বিসি হচ্ছে কোনটা, এই বিসি হচ্ছে এটা, এই বিসির মান এল বাই টু আমি জানি, এই যে আমার ডব্লিউ ইন্টু বিসি, বিসির মান যে এল বাই টু সেটা আমি জানি। আরটা রয়ে গেছে কি, আরটা রয়ে গেছে ভাইয়া সিডি। এখন সিডিটা কত, এই সিডিটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, এই টোটালটা যদি সি হয়, এটা আমাদের কি সি বাই টু না? এটা সি বাই টু না? কীভাবে সি বাই টু? কারণ ভাই এটা তো হোমোজেনাস, হোমোজেনাস মানে হচ্ছে এটা ঠিক মাঝখানে সেট করবে। তাহলে পুরোটা যদি সি হয়, এই অংশটা সি বাই টু, এই অংশটা এল বাই টু। দেখো এই সি বাই টু আর এই সি বাই টু সেম না, এই সি হচ্ছে দৈর্ঘ্যটা, এই সি হচ্ছে কোণ। তাহলে এবার দেখো, তাহলে আমরা এই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা সিডিটা বের করতে পারি না? সুতরাং আমরা এখান থেকে বলতে পারি সিডি সমান রুট ওভার এল বাই টু হোল স্কোয়ার মাইনাস সি বাই টু হোল স্কোয়ার বলতে পারি। এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার এল স্কোয়ার বাই ফোর মাইনাস সি স্কোয়ার বাই ফোর। এখান থেকে বলা যায় রুট ওভার এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই ফোর। এখান থেকে বলা যায় হাফ ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কার মান? সিডি এর মান। তাহলে আমরা এখানে টু ইন্টু সিডি এর মান বসাইতে পারি, হাফ ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, টু টু কাটাকাটি, এখান থেকে আমরা বলতে পারি ডব্লিউ এল, টুটার নিচে হবে টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। দেখো অর্থাৎ এই মেতে আমরা যখন আগের মেতের মতো করতে যাই, সেক্ষেত্রে আমরা কোজাইন সূত্রটা বসানোর মতো এখানে ওয়ে নাই, কারণ কোজাইন সূত্র বসালে তো আমার এখানে কোনো কাজ হচ্ছে না। সো যে মেতে যেভাবে কাজ হয় সেটা করতে হবে, না হয় আমরা এই মেয়েটা করাই দিতাম না। হুবহু যদি আগের মেতে হইতো আমার তো করানোর প্রয়োজন পড়তো না। সো এই জিনিসটা তুমি একটু মাথায় রেখে কাজ করবা, যে আমাদের এখানে কী করতেছি, ওই মেতে আমাকে আবার কোজাইন সূত্র ব্যবহার করা লাগছে কনভার্ট করে, এই মেতে কনভার্ট করা লাগতেছে না, আরও ইজি। কি, এখানেও সি বাই টু আসে, এখানেও সি বাই টু, এখানে সি বাই টু আসে, এখানে সি আসে, সাইন সি এর ফর্মুলা আমার জানা আছে, টু সাইন সি বাই টু কস সি বাই টু, কাটাকাটি গেল, বাকি যেটা ছিল সেটা তো একটা সমকোণী ত্রিভুজের কোণ। আর সমকোণী ত্রিভুজের কোণ মানে আমাদের সমকোণী ত্রিভুজের আমাদের কস মানে হচ্ছে আমাদের ভূমি এবং অতিভুজের অনুপাত, সেই অনুপাত দিয়ে ক্যালকুলেশন করলাম। তার মধ্যে দেখলাম অতিভুজের মানটা আমি জানি, ভূমির মানটা জানি না, বিধে আমি পিথাগোরাস দিয়ে ভূমির মানটা বের করলাম, বের করে আমরা এখানে বসে দিলাম, আনসার বের হয়ে গেল। বলো বুঝছি কিনা, ক্লিয়ার কিনা? অ্যান্ড এ অধ্যায়ের ম্যাথ শেষ। এই অধ্যায়ের ম্যাথ শেষ হলো। আরেকটা ম্যাথে তোমরা অনেকে গোজামিল করো যে এই ম্যাথটা আমি একটু করাই দিই। এই ম্যাথটা হচ্ছে এই অধ্যায়ের আমি করানোর কথা না, তাও করাই দিই, যেহেতু অনেকবার এক্সামে আসছিলো এই ম্যাথটা। তো সেটা হচ্ছে লামির উপপাদ্যের আরেকটা ম্যাথ। এটা যেহেতু সবগুলো করাই দিলাম, একটা ম্যাথ থাকতো কেন, সেটাও করাই দিই। এই ম্যাথটা ক্যালকুলেশন কত জটিলতা অনেকে পড়ে। তাহলে আমি আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে তোমার উদাহরণের ম্যাথ। কোনো বিন্দুতে ক্রিয়ারত ফি কিউ আর তিনটি ভারসাম্য সৃষ্টি করছে। তাহলে আমি একটু কোয়েশ্চেনটা লিখি। কোনো বিন্দুতে ক্রিয়ারত ফি কিউ আর
ফি কিউ আর বল তিনটি ভারসাম্য সৃষ্টি করছে, বল তিনটি ভারসাম্য সৃষ্টি করছে। তাহলে কোনো বিন্দুতে ক্রিয়ারত ফি কিউ আর বল তিনটি ভারসাম্য সৃষ্টি করছে। এবার তোমাকে বলে দিল ফি ও কিউ এর অন্তর্গত কোণ, ফি ও কিউ এর অন্তর্গত কোণ, ফি ও কিউ এর অন্তর্গত কোণ, ফি ও আর এর অন্তর্গত কোণের, ফি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে, অন্তর্গত কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আর স্কয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। এটা আমরা এখন প্রমাণ করব। তাহলে দেখো একটু ভালো করে, তোমাকে বললো কোনো বিন্দুতে পি কিউ আর তিনটি বল ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করতেছে, তিনটি বল ভারসাম্য সৃষ্টি করছে মানে লামি। তাহলে আমাদের কোন একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে কয়টা বল কাজ করতেছে, তিনটা বল, পি কিউ আর। ওকে, তাহলে দিলাম এইদিকে একটা বল কাজ করতেছে ধরে নিলাম, তারপর হচ্ছে আমাদের এইদিকে একটা বল কাজ করতেছে ধরে নিলাম, এদিকে একটা বল কাজ করতেছে ধরে নিলাম। তো আমি আমাদের মতো দিলাম, তো বলা হলো ওরা বললো যে পি কিউ আর তিনটি বল, তাহলে পি কিউ আর তিনটি বল ভারসাম্য সৃষ্টি করতেছে। আমি আগেভাগে চিত্রটা পারফেক্টলি আঁকছি, তুমি চিত্রটা এমনভাবে আঁকতে হবে যাতে করে পারফেক্ট হয়। যেমন ফর এক্সাম্পল আমি চিত্র পারফেক্ট আঁকতেছি না, চিত্র আমি আমার মতো আঁকি। কীভাবে আঁকতেছি দেখো, ধরে নিলাম এইদিকে আমাদের পি আছে, এইদিকে আমাদের কিউ আছে, এইদিকে আমাদের আর আছে। এবার ওরা তোমাকে বলেই দিছে, কি বলছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বল তিনটি ভারসাম্য সৃষ্টি করছে, পি ও কিউ এর অন্তর্গত কোণ, এই পি এবং কিউ এর অন্তর্গত কোণ পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ, এই পি এবং আর এর অন্তর্গত কোণ যা তাকে দ্বিগুণ করলে এটা হয়। তোমার কি মনে হয় এটা কি দ্বিগুণ হয়েছে? না। তাহলে আমরা একটা কাজ করি, 8টাকে আর একটু এদিকে সরাই দিই, 8টাকে এখানে আনলাম, তাও তো দ্বিগুণ হয় না, এটাকে আরও বাড়াই দিই। মোটামুটি আঁকতে হবে যাতে দ্বিগুণ মনে হয়। তাহলে পি কিউ এর অন্তর্গত কোণটা পি আর এর অন্তর্গত কোনো দ্বিগুণ, এর মানে এটা যে আলফা হয়, এটা হচ্ছে টুয়াইজ আলফা। তাহলে চিত্রটা কেন এরকম, কীভাবে আঁকতে হবে সেটা আশা করি বুঝতে পারছি। এবার তাহলে আমি চিত্রটা সুন্দর করে আঁকি। তো আমার এখানে বলা হলো আমি ধরে নিলাম এইদিকে আমার পি বল কাজ করে, এইদিকে আমাদের কিউ বল কাজ করে, আর এইদিকে আমাদের আর বল কাজ করে। তারপর হচ্ছে আমাদের এখানকার যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের আলফা কোণ, তাহলে আমরা এই কোণটাকে বলতে পারি 2 আলফা কোণ। তাহলে দেখো আলফা প্লাস 2 আলফা মানে 3 আলফা। তাহলে আমাদের এখানে আমরা নিশ্চয়ই বলতে পারবো এখানকার যে কোণটা, এটা হচ্ছে, আমি তো জানি টোটাল কোণটা 2 পাই বা 360 ডিগ্রি, এটাকে বলতে পারি 2 পাই মাইনাস 3 আলফা। 2 পাই থেকে 3 আলফা মানে পুরোটা যেহেতু আমাদের 2 আলফা, 2 পাই থেকে এই 2 আর 3 মানে 2 আর 1 মানে হচ্ছে 3 আলফা বিয়োগ করে দিলে এটা পেয়ে যাব। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। তো তোমাকে প্রমাণ করতে হবে যে আর স্কয়ার সমান এটা। তো সিম্পল আমাদের প্রমাণটা আসলে এখান থেকে আমরা বলতে পারি ফি ডিভাইডেড বাই কী বলা যায়, ফি ডিভাইড বাই বলা যায় সাইন ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন। সাইন কত ডিগ্রি দিব, ফি এর অপোজিট কোণটা কত, ফি এর অপোজিট কোণটা হচ্ছে 2 পাই মাইনাস 3 আলফা, তাহলে বলতে পারি 2 পাই মাইনাস 3 আলফা। কিউ এর অপোজিট কোণটা কত, কিউ এর অপোজিট কোণটা হচ্ছে আলফা, আর এর অপোজিট কোণটা কত, আর এর অপোজিট কোণটা হচ্ছে 2 আলফা। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারি ফি ডিভাইড বাই সাইন 2 পাই মাইনাস মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, দ্যাট মিনস এখানে আমরা পাবো মাইনাস সাইন 3 আলফা। আর এদিকে আমরা বলতে পারবো কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর এইদিকে বলতে পারবো আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা। এবার একটু খেয়াল করো, আমরা জানি সাইন 3 আলফার ফর্মুলা আছে, সাইন 3 এর ফর্মুলা আছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা। তাহলে আমার সামনে যখন একটা মাইনাস আছে তাহলে এটা আগেরটা পরেরটা আগে চলে যাবে। তাহলে আমি সরাসরি লিখে দিই ফি ডিভাইডেড বাই 4 সাইন কিউব আলফা মাইনাস 3 সাইন আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর সাইন 2 আলফার ফর্মুলা হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা, লিখে দিলাম। এবার দেখো এখান থেকে সাইন আলফা কমন যায়, এখান থেকে আমরা সাইন আলফা কমন নিতে পারি। সাইন আলফা যদি আমরা কমন নিই তাহলে থাকে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2
সাইন আলফা কজ আলফা। এবার একটু খেয়াল করে দেখো, তোমার এখান থেকে ভাইয়া এখানে একটা সাইন আলফা আছে, এখানে একটা সাইন আলফা আছে, এখানে একটা সাইন আলফা আছে, তাহলে তিনোটা সাইন আলফা বাদ দিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি আমাদের তিনোটা সাইন আলফা আমরা বাদ দিয়ে দিব। তো আমি কোয়েশ্চেনটা মুছে ফেলতেছি, কারণ কোয়েশ্চেনের সেন্সটা আমাদের বোঝা শেষ, খালি প্রমাণটা আমাকে রাখতে হবে। তো আমি তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারি কি থাকে, এখানে থাকে হচ্ছে ফি ডিভাইডেড বাই 4 সাইন স্কোয়ার আলফা, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2 কজ আলফা। তো একটু খেয়াল করে দেখো, এখন আমাদের এখানে যদি আমরা দেখি, তাকায় দেখি, আমাদের এখানে ভাইয়া এক জায়গায় আছে কস আর এক জায়গায় আছে সাইন। তো আমরা তো কসকে চাইলেও সাইন বলতে পারি না, কিন্তু সাইন স্কোয়ারকে চাইলে বলতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার। তাহলে আমরা এখানে যে কাজটা করব, ফি ডিভাইডেড বাই একই রকম কনফিগারেশন আনার জন্য 4 ইন্টু সাইন স্কোয়ারকে লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস 3 ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2 কজ আলফা। এখান থেকে আমরা যেটা বলতে পারি, ফি ডিভাইডেড বাই, এখান থেকে বলা যায় 1 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা লিখে ফেললাম ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু হচ্ছে আর ডিভাইডেড বাই 2 কজ আলফা। এখন একটু খেয়াল করে দেখো, তোমার প্রমাণে কি আছে, তোমার প্রমাণে আরও আছে, কিউও আছে, ফিও আছে। এখন আমার ফি হচ্ছে এখানে, কিউ হচ্ছে এখানে, আর হচ্ছে এখানে। তো আমি তো অ্যাট এ টাইম তিনটাকে তো আমার তিনটাকে দিয়ে তার ইকুয়েশন বানাতে পারবো না, প্রমাণ করতে পারবো না, দুইটা লাগবে। তাহলে আমি কোন দুইটাকে নিব? আসলে এখন তোমাকে দুইবার নিতে হবে এবং এদের মধ্যে মিক্স আপ করতে হবে। তাহলে আমি প্রথম দুইটাকে নিই। প্রথম দুইটাকে নিলে আমি বলতে পারবো ফি ডিভাইডেড বাই 1 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু কিউ। আমি যদি পরের দুইটাকে নিই, তাহলে আমরা বলতে পারবো কিউ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2 কজ আলফা। তাহলে এবার আমার ইকুয়েশন দুইটা আছে। এখন আমার যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে একসাথে করতে হবে না? জি ভাইয়া, এই দুইটা ইকুয়েশনকে একসাথে করতে হলে দেখো, ফিটা আমার প্রমাণে আছে, কিউটা প্রমাণে আছে, আরটাও প্রমাণে আছে, প্রমাণে নাই কি আলফাটা। তাহলে এই কজ আলফাটাকে বেনিশ করতে হবে। কিভাবে করব? এখান থেকে আমরা কজ আলফা আমাদের বলতে পারি 2 কজ আলফা সমান হচ্ছে আর ডিভাইডেড বাই কিউ। এখান থেকে বলা যায় কজ আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2 কিউ। আমি যে কাজটা করব, এই কজ আলফা এর মানটা আমরা এখানে বসাই দিব। তো কজ আলফা এর মান যদি এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাবো? এই যে দেখো 1 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা, স্কোয়ার করলে এ আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 2 4 কিউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কিউ। 4 4 কাটাকাটি, তাহলে আমাদের ফি ডিভাইডেড বাই, এখানে যদি আমরা লসাগু নিই কিউ স্কোয়ার, তাহলে আমরা পাবো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কিউ। এবার আমরা উপরের লাইনটা মুছে ফেলে আমরা উপরের লাইনে আমরা লিখতে পারি ফি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ। এটাকে উল্টে দিলাম আর কি। এবার তোমার কিউ কিউ কাটাকাটি যাবে, এখানে কিউ কিউ কাটাকাটি যাবে, কিউ কিউ কাটাকাটি গেলে ফি কিউ ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমরা এখান থেকে বজ্র গুণন করলে বলতে পারি ফি কিউ ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তুমি কার মান বের করবা? আর স্কোয়ারের মান বের করবা। তাহলে তুমি আর স্কোয়ারের মান বের করলে এখান থেকে বলতে পারো আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। তো কিউ স্কোয়ার মাইনাস পি কিউ দিয়ে কী কমন যায়? কিউ কমন যায়। তাহলে আমাদের কিউ মাইনাস পি অ্যান্ড দ্যাটস ইট। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে আমার প্রমাণটা। বলো বুঝছি কিনা? ওই বুঝছো কি না বলো, বুঝছো কি না বলো। বুঝলে আমাদের শেষ 8B শেষ। এবার হচ্ছে 8C লাস্ট চ্যাপ্টার আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। আজকে আর পড়াবো না, আমরা নেক্সট ক্লাসে 8C শুরু করব। সেই 8Cতে আমরা সমমুখী সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল বিভিন্ন ধরনের পাবো, সেগুলো আমরা সেই দিনই আলোচনা করব। তো আজকে হালকা করে আলোচনা করি, শুধু শুধু মুড নষ্ট করার ইচ্ছা নাই। আমরা সেদিন নতুন করে শুরু করব 8Cটা। তো 8B আমাদের সম্পূর্ণরূপে শেষ। তোমরা 8B এর সবগুলো ম্যাথ দেখে নিবা। যে ম্যাথগুলো একটু আনওয়ান্টেড ক্যাটাগরি, সেই ম্যাথগুলো আমরা বাদ দিব আর কি।
হেই বলো সব কিছু ক্লিয়ার কিনা? কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন না থাকলে আমরা নেক্সট দিন আমরা 8C শুরু করবো। 8C হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার। আর আমাদের স্থিতিবিদ্যার লাস্ট অধ্যায় হচ্ছে আমাদের 8C। সেই 8Cটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো। সেই 8Cটা থেকে কোয়েশ্চেনও কিন্তু অনেক বেশি হয়, একটু খুব ভালো করে বুঝতে হয় অধ্যায়টা। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।